গতকালই সুপ্রিম কোর্টে জোড়া আবেদন ছিল। যারা একেবারে চিহ্নিত অযোগ্য চাকরিহারা তাদের একাংশ সেই জোড়া আবেদন করেছিলেন এপ্রিল মাস পর্যন্ত, যাতে তারা মাইনে পান এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে তারা অংশগ্রহণ করতে পারেন। কোনোটাই গুরুত্ব পেল না সুপ্রিম কোর্টে, দুটোই খারিজ হয়ে গিয়েছে। এই নিয়ে যেমন আলোচনা করব, তার পাশাপাশি ফের একবার সংবাদ শিরোনামে চলে এলো সিভিক ভলেন্টিয়ার। এত ঘটনা ঘটে গিয়েছে, আরজি করের মতো ঘটনা ঘটে গিয়েছে যার বছর ঘোরেনি, তারপরও সিভিক ভলেন্টিয়ার কিভাবে সংবাদ শিরোনামে একেবারে পুলিশ কর্মীর উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ, গ্রেফতার করা হয়েছে তাকে। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দিই, ভাস্কর সেনারা রয়েছেন, সর্বরী মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায় আসবো। তবে সর্বোচ্চ আদালতে এই 2016 এসএসসি যে অযোগ্য চিহ্নিত চাকরিহারা তারা কি আবেদন গতকাল করেছিলেন, কি হলো সুপ্রিম কোর্টে, দেখুন শুরুতেই। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। তখনই সুপ্রিম কোর্টে গিয়ে জোড়া ধাক্কা খেলেন চিহ্নিত অযোগ্য চাকরিহারারা। খারিজ হয়ে গেল তাদের জোড়া আবেদন। সর্বোচ্চ আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, আর এই চিহ্নিত অযোগ্যরা বেতনও পাবেন না। সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে শিক্ষকরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে, শুধুমাত্র তারাই বেতন পাবে বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর চিহ্নিত অযোগ্য শিক্ষকদের একাংশ। নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেন তারা। পাশাপাশি এপ্রিল মাসের বেতন দেওয়া হোক বলেও আবেদন জানান ওই চিহ্নিত অযোগ্যরা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জীবন জীবিকার প্রসঙ্গ টেনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের মক্কেলদের সুযোগ পাওয়া উচিত বলে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি ও করুণা নন্দী। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন, এটা তো সুপ্রিম কোর্টের মূল নির্দেশ রিভিউ করার আবেদনেরই শামিল। এরপরই চিহ্নিত অযোগ্যদের জোড়া আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যারা ধন্দ তৈরি করতে চান তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না। আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছি, আপনাদের জন্য নয়। যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক, এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক, তাদের চাকরি থাকুক। রাজ্য সরকার পারে, তৃণমূল কংগ্রেস পারে, পর্ষদ পারে, মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে। আমরা চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক। আইনি বিষয়, ফলে ওটা আইনজীবীরা যারা আছেন এবং যারা রিলেটেড পার্সন তারা এই বিষয়টা সবিস্তারে বলতে পারবে। মেধা তালিকায় পিছিয়ে থেকেও যাদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের আবেদনও বুধবার খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে আলোচনা শুরু করবো। সলিল, একেবারে নির্দিষ্টভাবে সর্বোচ্চ আদালত যখন এই 26,000-এর চাকরি বাতিল করে তখন সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছিল কারা কারা এই নিয়োগ প্রক্রিয়ায় 31শে ডিসেম্বরের মধ্যে যেটা সম্পন্ন করতে হবে তাতে অংশগ্রহণ করতে পারবেন না। তার মধ্যে যারা চিহ্নিত অযোগ্য চাকরিহারা তারা পারবেন না, 2 হচ্ছে যারা র্যাঙ্ক জাম্প করেছেন তারা পারবেন না, 3 হচ্ছে যারা আউট অফ প্যানেল রয়েছেন সময়ের পরে যারা ছিলেন তারা পারবেন না। তাহলে এই যে একাংশ চাকরিহারাদের একাংশ যারা আজকে আলাদা করে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, আসলে বক্তব্যটা কি? মানে কোথাও একটা ঘুরিয়ে রিভিউয়ের আবেদন। দেখো, এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড, এটাকে বলে দ্বৈত মান। মানে একই পরিস্থিতি, ভিন্ন ভিন্ন আমার পজিশন। যেদিন অর্ডার হলো সেদিন কিন্তু এরা এপিডেভিট দিয়ে বললো আমরা খুশি, তখন কিন্তু এদের জন্য কিছু বললো না। এবং সুপ্রিম কোর্ট সেটাই বলেছেন যে আপনারা তো সেদিনও ছিলেন, সেদিন তো কিছু বলেননি, আপনারা তো মেনে নিয়েছিলেন, আজকে কেন এসছেন? এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? এবং পরিষ্কার বলে দিচ্ছে দুটো পিটিশন, দুটো পয়েন্ট ছিল। একটা পয়েন্ট হচ্ছে যে এদের আবার
প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এপ্রিল মাসে মায়না আমরা হুজুর পাইনি, আমাদের মায়নাটা দিতে হবে। দুটোই খারিজ, একদম ইনস্ট্যান্টেনিয়াসলি ডিসমিস করে দিয়েছে। আমার কথা হচ্ছে দেখো, পাবলিক এক্সচেকারের টাকা নিয়ে এই গ্যালাক্সি অফ লয়ার্স, হরিশ সালভে থেকে শুরু করে মুকুল রোহতগি শুরু যারা থেকে অলরেডি চিহ্নিত হয়ে গিয়েছেন যে তারা অযোগ্য, সেখানে তাদের ওএমআর এ গন্ডগোল ছিল বা তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই এতগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, তারপরেও তারা চাকরিতেই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছেন। কুসুমিতা তারা তো মেনে নিয়েছে, এরা একদম তারা মেনে নিয়েছে, এপিডেভিট দিয়ে স্বীকার করেছে আমরা হুজুর আমরা খুশি। তারপরে এই দ্বিচারিতা রাজ্য সরকারের তরফ থেকে। এরা তো আর দেখো, এই চাকরিহারা যারা, তারাই কোটি কোটি এদের এই গ্যালাক্সি অফ লয়ার্স যাদের দাঁড় করিয়েছে, এদের খরচ তুমি আমি কেন এর কেউ জোগাতে পারবে না। পাবলিক আমাদের টাকা দিয়ে, আমাদের পাবলিক এক্সচেকারের টাকা সাধারণ দিয়ে, মানুষের করের টাকা একেবারে। আমি সর্বরিদির কাছে এই জায়গায় যাব, একদম সর্বরিদির কাছে এই জায়গায় যাব, যে চিহ্নিত চাকরি হারা অযোগ্য যাদেরকে একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছে, যে তালিকাটা এসএসসি দিয়েছে, হ্যাঁ সেই তালিকাটা চূড়ান্ত তালিকা নয়, যারা বাকিরা রয়ে গিয়েছেন তাদের মধ্যেও অযোগ্য থাকতে পারেন, এবং সেই কারণেই কিন্তু এই 26,000 এন্টায়ার প্যানেলটা বাতিল করতে হয়েছে সর্বোচ্চ আদালতকে। তারপরও এই অযোগ্যরা তারা আদালতে দাঁড়িয়ে বলছেন এপ্রিল মাসের মাইনেটা যাতে তারা পান, তাদের হয়ে সওয়াল জবাব হচ্ছে। তাহলে এখনো পর্যন্ত সেই যোগ্য আর অযোগ্যর তালিকাটা সরকার দিচ্ছেন না কেন, এসএসসি দিচ্ছেন না কেন, এটাই তো প্রশ্ন। না প্রশ্ন তো 100 বার এটাই, কিন্তু দেবে কে, কি করে দেবে? যদি এই যোগ্য অযোগ্যটাকে বেছে দেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করবার জায়গায় দাঁড়িয়ে যাবে তো মানুষের কাছে, যে কারা টাকা দিয়েছে। কি আশ্চর্য, চাকরিগুলো তো কিনেছে কেউ। একেবারে মানে গ্রুপ ডিতে 48% দুর্নীতি। আপনি নবম, দশম, একাদশ, দ্বাদশ এইটাতে যেভাবে নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে এবং যেভাবে বলা হয়েছে বারবার, বিভিন্ন রকমের মেলের আদান প্রদান হয়েছে যে এই চাকরিগুলোকে রাখতে হবে, নাম্বারগুলো বাড়াতে হবে, তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাহলে পরে আজকে যদি আবার সুপ্রিম কোর্টে গিয়ে হুজুর এটা করে দিন, হুজুর এটা করে দিন না করা হয়, তাহলে তো সেই লোকগুলো, এই যে নেতাদের, আরে কাকে কে টাকা দিয়েছে সে তো তাকে চেনে না, চিনে কি টাকা দিয়েছে? আপনি যারা আজকে মানে যে অযোগ্য মানুষগুলো সাদা ওএমআর দিয়ে চাকরি পেয়েছিল বা চাকরি করছিল, তারা তো জানে কাকে টাকা দিয়েছে, কোন নেতাকে টাকা দিয়েছে। ক্যাবিনেট অবধি এই দুর্নীতি ছিল, ক্যাবিনেট অবধি এই দুর্নীতি ছিল। ফলে মমতা ব্যানার্জির উপায় রয়েছে আর এই বেছে দেবার জন্য কোন সদর্থক ভূমিকা উনি নিতে পারেন কি করে? কারণ উনি নিলেই ওনার চোরেদেরকে পরিষ্কার সামনে দাঁড় করাতে হবে। বেশ, তাহলে আমি এই জায়গায় দেখাই পর্ষদের কি ভূমিকা। এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশনামায় সাময়িক পরিবর্তন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 26,000 চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতির আর্জি জানানো হয় সর্বোচ্চ আদালতে। কিন্তু কি বলা হয়েছিল এর আগে? গত 17 এপ্রিল কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল যে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। শুধু যে শিক্ষকরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরই চাকরি বহাল থাকছে। আপাতত তারা স্কুলে যেতে পারবেন, বেতনও তারা পাবেন। তবে এই নতুন নির্দেশে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য রাখা হয়নি। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশে বহাল থাকবে, তার মানে তাদের একেবারে সেই মুহূর্ত থেকেই কিন্তু চাকরিতে ছেদ পড়েছে। আমি ভাস্কর সিনহার কাছে এই জায়গায় যাব। ভাস্কর বাবু, এত কথা স্পষ্ট করে বলে দেওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ তারা সাময়িক বদল চাইছে, তার মানে তারা চাইছেটা কি? অযোগ্য আর যোগ্য এই জিনিসটা যাতে ডিস্টিংটিভ না হয় এবং কোথাও অযোগ্যরা তাদেরও যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত গোটা প্রক্রিয়াটার মধ্যে সামিল করে রাখা যায়, পুরোটাই যাতে ধামাচাপা পড়ে না। কখনোই ধামাচাপা পড়ার কথা হয়নি। তাহলে অযোগ্য যারা, তাদের চিহ্নিত করেছে কোর্ট, তো তাদের চিহ্নিত করেছে, তাদেরকেই মাইনে দেওয়া যাবে না বা পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে না বলে রায় দিয়েছে। তাহলে যারা যোগ্য, তাদেরকে পুনর্বহাল করা বা তাদের জন্য আমরা কি কথা বলছি সুপ্রিম কোর্ট, সেটাও দেখতে হবে। যারা যোগ্য বসে আছেন তারা এই সুপ্রিম কোর্টের এই রায় খুশি হচ্ছেন, কিন্তু তাদের জন্য যে রায় দিয়েছে সেই রায়টা তাদের মানতে হবে আগামী দিনে। হয়তো
তাহলে তারা কি বলছেন যে অযোগ্যদের জন্য যে রায়, সেই রায়টা আমি বুঝতে পেরে গেছি আপনি বলতে চাইছেন তাহলে এই যে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা যেটা সুপ্রিম কোর্ট আমি বলছি না রিভিউ হয়েছে, সেটা রাজ্য সরকার রিভিউ করেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যে কথাটা আপনাকে বললাম এই যে সাময়িকভাবে যে বদল চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ যে সর্বোচ্চ আদালতে গিয়েছে তারা বলছে এন্টায়ার প্যানেলটাকে মানে এই 26,000 মানে 25,752 জন এদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে দিন। কেন না 31শে ডিসেম্বর অবধি কাজ করতে দেওয়ার কথাটা বলা হচ্ছে কেন? সেটার জন্যই তো রিভিউ করা হয়েছে। আপনি বলুন যখন অযোগ্যদের, তাহলে যারা অযোগ্য নন তারাই তো যোগ্য। এসএসসি একদমই তাই। তাহলে যে 6000 না 8000 এর তালিকা যেটা এসএসসি দিয়েছিল তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত তারাও কাজ করুক, সেটা কেন চাওয়া হচ্ছে? মানে তখন তো বলেনি। দেখুন আইনের কাছে যাওয়ার অধিকার সকলের আছে, অযোগ্যরাও তারাও যারা অযোগ্য হিসাবে যারা বলা হচ্ছে তাদের জন্য না, তারা তাদের অযোগ্যরা তো যাচ্ছেন পর্ষদ কার হয়ে ব্যাপারও আছে। এখানে পুরো বিষয়টাকে পরিষ্কার করার জন্য সুপ্রিম কোর্টের বক্তব্য যেটা যে যারা যোগ্য, যারা রয়ে গেলে তারাই তো যোগ্য, তারা সব অযোগ্য তো নন। তাহলে যারা যোগ্য তাদের জন্য একটা বার্তা থাকে, তো সেই বার্তাটা কি 31শে ডিসেম্বর কেন? যদি তারা যোগ্যই হয়ে থাকেন তাহলে বারবার তো বলেছে তো যোগ্যদের আইডেন্টিফাই করে লিস্টের নাম দিয়ে দিন। কেন এই প্রশ্নটার জন্য রিভিউ হয়েছে? রিভিউটা হয়েছে কেন? যোগ্য ব্যক্তিদের জন্য। কোথাও একটা বয়স্কর বাবু হয় আপনার গুলিয়ে গেছে বা আমাদের সবারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যোগ্য লোকেদের জন্য রিভিউ করা আপনি আমাদের জন্য গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি একদম গুলিয়ে দেওয়া নয়, কখনোই নয়। একদম তাহলে যারা রয়ে গেছে তারা যোগ্য, তারা কি অযোগ্য? যারা রয়ে গেছে তারা যোগ্য, কিন্তু সেখানেও একটা বক্তব্য আছে, সেখানেও আদালত বলছে তাদের মধ্যেও কিছু অযোগ্য থাকতে পারে এবং সেই কারণে যোগ্য অযোগ্য নির্ভর করলো কিসের উপরে ভিত্তি করে? সিবিআই যে তথ্য দিয়েছে, সিবিআই তথ্যের উপরে ভিত্তি করে সেটা যোগ্য অযোগ্য সেই তালিকাটা কারা দিয়েছিল? সিবিআই। তাহলে আপনি যারা অযোগ্য বলছেন তাহলে তাদের তো বলতে পারতেন যে না এরাও যোগ্য। তাহলে অযোগ্যদের লিস্টটা, না অযোগ্য লিস্টটা পেলে সিবিআই থেকে, তাহলে আবার লিস্ট দেওয়ার কথা আসছে কেন? তাহলে এসএসসি শুনুন, তাহলে সোজা কথা একটাই সলিলদা, তাহলে সোজা কথা একটাই, আজকে সিবিআই যে লিস্ট দিয়েছে তার ভিত্তিতে যোগ্য কারা অযোগ্য সেটা যখন বাছাই করা হয়েছে সর্বোচ্চ আদালত বলেছে, তাহলে এখানে তো সবথেকে নিশ্চিত করতে পারে এসএসসি। পরিষ্কার যোগ্য অযোগ্যের তালিকাটা তারা দিয়ে দিক, এই হলো যোগ্যের সংখ্যা, এই হলো অযোগ্যের সংখ্যা, যোগ্যরা স্কুলে যাবেন, অযোগ্যরা বাড়ি। সিবিআই দেওয়ার বিষয়টাকে কেন কনসিডার করছেন? কারণ হচ্ছে সিবিআই তো সেটাই তো পেয়েছে। আচ্ছা সলিল, এই সিবিআই যেটা দিয়েছে এসএসসিও তাই দিয়েছে। এসএসসি বলছে আমি বলতে পারছি না, রাজ্য সরকার বলছে আমি বলতে পারছি না। তখন বলেছে, তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে হু আর ফাউন্ড টু বি নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা বসতে পারবে প্রক্রিয়া, আর who are identified to be tainted, those who are not tainted they are considered as what? তারা বসতে পারবে, তারা এই প্রক্রিয়াতে বসতে, নট স্পেসিফিক্যালি। তাহলে আপনি তাদের অযোগ্য বলছেন? আমি দুজনকে একবার থামাই, আমি একবার মহানন্দাদির কাছে যাই। মহানন্দাদি, একেবারে আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ ছিল একেবারে এই যোগ্যদের মধ্যে কোনো একজনও যদি অযোগ্য থেকে যান এবং তার জন্য যদি এন্টায়ার প্যানেলের মধ্যে একজন যোগ্য ব্যক্তিও তিনি বঞ্চিত হন, তাহলে বুঝতে হবে গোটা প্রক্রিয়া কলুষিত এবং সেখানে কিন্তু সেটা অবিচার করা হবে। এবং যেখানে একটা স্পেসিফিক তালিকা, সিবিআই এর দেওয়া তালিকা যেটা অযোগ্য বলা হচ্ছে, সেটা কিন্তু কনফার্ম নয়, এসএসসি সেটা কনফার্ম করতে পারলো না। এই যোগ্যদের মধ্যে যারা পথে বসে রয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ অযোগ্য থাকতে পারেন এবং সেই কারণে যেখানে 26,000 মানুষ চাকরি হারা হয়েছেন, একেবারে নজিরবিহীন একটা ঘটনা, সেখানে তারপরও পর্ষদ কোন মুখে গিয়ে আদালতে বলে যে এদেরকে 31 তারিখ অবধি চাকরি করতে দিন ডিসেম্বর মাসে। এই অসহায় এই সমস্ত শিক্ষকদের দেখে না একটা কবিতা মনে পড়ে গেল শঙ্খ ঘোষের, এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কি অসহায় অবস্থা, যে বাঙালি রেনেসা এনেছে, যে বাঙালির গর্ব হচ্ছে শিক্ষা, সেখানে আজকে শিক্ষা নিয়ে আমাদের এই আলোচনা করতে হচ্ছে। শিক্ষা দুর্নীতির গ্রাসের মধ্যে পড়ে গেছে এবং যেটা নিয়ে একটু আগেই আলোচনাটা যে জায়গায় গেছে সেটা হচ্ছে যে এসএসসি এবং সিবিআই এর মধ্যে মত পার্থক্য, এইটা যদি না থাকতো, যদি পরিষ্কার করে বলে দেওয়া হতো এসএসসি এবং সিবিআই যে হ্যাঁ আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে আজকে এই কনফিউশন
ইনস্টিটিউশন তৈরি হতো না, রাজ্য সরকার বলতে পারলো না, একেবারেই সেটা হয়নি, সেই জন্য আজকে এই অবস্থা। এবং আমার যেটা চিন্তা সব থেকে বড় কথা, যে ছাত্রছাত্রীদের কি অবস্থা। আমরা শিক্ষক নিয়ে আলোচনা করছি, এক একটা স্কুলে প্রধান শিক্ষক ক্লাস নিচ্ছেন, সমস্ত ক্লাস, একটা টিচার নেই। এমনিতেই আমাদের টিচার স্টুডেন্ট রেশিও জাতীয় অ্যাভারেজের থেকে নিচে, সেক্ষেত্রে এইরকমভাবে এতজন শিক্ষক, এবং বিশেষ করে বিজ্ঞান শাখাটা যে কেউ পড়াতে পারে না, স্পেশালাইজড টিচার লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে অযোগ্য মানুষ তারা শিক্ষাদান করবে, এটা কার মাথা থেকে এলো? আরেকটা জিনিস হচ্ছে যে দেখো মধ্যপ্রদেশে ব্যাপম, হরিয়ানা বা ত্রিপুরায় যেগুলো হয়েছে সেটাও একইভাবে নিন্দনীয়, কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং আরেকটা কথা বলছি, যে সমাজের মধ্যে একটা বার্তা ছড়িয়ে গেছে যে টাকা দিলে সব হয়, অর্থাৎ টাকা দিলে আমি একটা চাকরি পেতে পারি। এর থেকে ভয়ঙ্কর জিনিস, মানে সমাজের মধ্যে একটা ঘুণ ধরে যাচ্ছে, এটাকে কি করে কারেকশন করা যাবে জানি না। মানে সবথেকে বড় কথা, সিবিআই টিবিআই এখন অন্য ব্যাপার, সিবিআই করছে, সিবিআই এখন প্রশ্নটা হচ্ছে এই নতুন করে নোটিফিকেশন 31শে মের মধ্যে, এবং এই চাকরি হারা শিক্ষক যারা পথে বসে রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে নতুন করে এই পরীক্ষায় কেন তারা অংশগ্রহণ করবেন? তারা তো যোগ্য, তারা তো এতদিন ধরে স্কুলে পড়িয়েছেন।